সামনে তোমাদের পরীক্ষা এবং এই সময় তুমি চাচ্ছ ভৌত রাশি ও পরিমাপ এই চ্যাপ্টারটা খুবই কম সময়ে রিভিশন করে ফেলতে, অথবা এই চ্যাপ্টারটা পড়ো নাই কিন্তু এই চ্যাপ্টার থেকে সিকিউ কেমনে সলভ করতে হয় সেটা তুমি অল্প একটা শর্ট ভিডিওর মধ্যে দেখে ফেলবা, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ এই ভিডিওতে এই চ্যাপ্টার থেকে যেই টাইপের প্রশ্নগুলো হতে পারে সেই সকল টাইপের প্রশ্ন আমরা সলভ করে ফেলবো এবং খুবই কম সময়ের মধ্যে যতটুকু বেসিক জানা দরকার সেগুলো তুমি জেনে নিবা কিংবা তুমি রিভিশন করে নিবা। সো সামনে তোমার যদি পরীক্ষা থাকে এই চ্যাপ্টার থেকে তুমি যদি সৃজনশীল অ্যান্সার করতে চাও তাহলে এই ভিডিওটা দ্রুততার সাথে দেখে ফেলো। ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে যে সিকিউটাই আসবে তুমি সেটা খুব ভালো মতো অ্যান্সার করতে পারবা। এখন এই চ্যাপ্টারে মোটা দায়কে আমাদের 3 ধরনের টপিক আছে। একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স বা যেটাকে আমরা বলতেছি ভার্নিয়ার স্কেল, একটা হচ্ছে আমাদের স্ক্রু গজ এবং একটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের ত্রুটি। তো স্লাইড ক্যালিপার্সটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তো সেটা দিয়ে আমরা প্রথমে শুরু করি। স্লাইড ক্যালিপার্স জিনিসটা কি? তুমি যখন একটা জিনিসকে সূক্ষ্মভাবে মাপতে চাও তখন তুমি একটা স্কেল যদি মাপতে যাও, স্কেল দিয়ে আসলে অত অ্যাকুরেটলি মাপা যায় না। একটা এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন যদি এটা হয় একটা স্কেল এবং এই স্কেলে ধরো দাগ কাটা আছে, স্কেলে তো দাগ কাটা থাকে না, দাগ তো কাটা থাকে, ওই দাগ দেখে দেখে তো আমরা মাপি। তো ধরো এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ। তো এই চ্যাপ্টারে আমরা যে স্কেলগুলো নিয়ে কথা বলি এগুলো ইউজুয়ালি সেন্টিমিটার স্কেল। সেন্টিমিটার স্কেল মানে কি? মানে সেন্টিমিটার থাকে এবং সেন্টিমিটারের মাঝে মাঝে মিলিমিটারের দাগ কাটা থাকে। তো আমি ধরে নিচ্ছি যে মোটামুটি ধরো মিলিমিটারই দেওয়া আছে, যে এটা হচ্ছে 0 মিলিমিটার, এটা 1 মিলিমিটার, এটা হচ্ছে আমার 2 মিলিমিটার, বা ধরো সেন্টিমিটার নিয়ে কথা বলি আমরা। সেন্টিমিটার স্কেল যেহেতু 0 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এরকম অনেক লম্বা একটা স্কেল হয়। তুমি তোমার হাতের স্কেলটা নাও, তুমি দেখবে এরকম সেন্টিমিটার দাগ কাটা থাকে। এখন একটা জিনিস ধরো এতটুকু লম্বা, এখন তুমি এটা মাপবা কিভাবে? মাপতে গেলে তো তুমি ধরা খেয়ে যাবা, কারণ এটা 1-এর চেয়ে বড় কিন্তু 2-এর চেয়ে আবার ছোট। তুমি অনুমান করতে পারো যেটা 1 আর 2-এর মাঝখানে আছে, মনে হয় এটা 1.5 সেন্টিমিটারের মতো হবে, তাই না? যে 1-এর চেয়ে একটু বড়, কিন্তু অ্যাকুরেটলি তুমি মাপতে পারতেছো না, কারণ অ্যাকুরেটলি মাপার মতো দাগ এখানে নাই। তো তখন এই ধরনের প্রবলেমগুলো সমাধান করার জন্য আমরা স্লাইড ক্যালিপাস বা ভার্নিয়ার স্কেল ব্যবহার করি। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে দুইটা স্কেল দিয়ে একসাথে একটা বস্তুকে মাপা হয়। নিচে থাকে আমাদের নর্মাল স্কেল, যে স্কেলটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, সেই স্কেলটা আবার একাই মোছা উচিত হয় নাই, যাই হোক। তো 0 ধরো নর্মাল স্কেল 1 2 3 4 5 6 7, হ্যাঁ ঠিক আছে, ধরো 7 ধরো এখানে 7টা দাগ আছে, 7টা দাগ আছে, হ্যাঁ। এখন এই স্কেলেরই একটা ছোট ভার্সন, এই স্কেলেরই ধরো একটা ছোট ভার্সন, এই স্কেলটাই তো আছে, ধরো এই স্কেলটাই, তবে এইটার একটা ছোট ভার্সন, এইটার একটা একটু ছোট ভার্সন আমি যদি উপরে সেট করি, যেটা এরকম মুভ করা যায়, তাহলে এই উপরের স্কেলটাকে বলে ভার্নিয়ার স্কেল। উপরের স্কেলটাকে বলে ভার্নিয়ার স্কেল, আর নিচের স্কেলটা তো আমাদের নর্মাল, আমরা প্রতিদিন যে স্কেলগুলো ইউজ করি। সো এই নিচের স্কেলটা যেটা আসলে আমরা প্রতিদিন ইউজ করি, এটার নাম হচ্ছে মূল স্কেল, এটার নাম হচ্ছে মূল স্কেল। এবং উপরে যেই স্কেলটা ওটার চেয়ে একটু ছোট, একটু চাপানো, একটু চাপ দিয়ে ছোট করে ফেলা। দাগ ঠিকই আছে, এখানেও 7টা দাগ, এখানেও 7টা দাগ, কিন্তু আমি চাপ দিয়ে ছোট করে ফেলছি। সো ঘরগুলা নিচেরটার চেয়ে একটু ছোট ছোট, এগুলোকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। এই স্কেলটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। ওকে, এটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। এখন ভার্নিয়ার স্কেল দিয়ে কিভাবে মাপতে হয়, ভার্নিয়ার স্কেল দিয়ে সুবিধাটা কি মনে রাখবা। যদি তুমি ভার্নিয়ার স্কেল দিয়ে কোনো বস্তু মাপতে চাও, ধরো তুমি সেই আগের সেই বস্তুটা মাপতে চাচ্ছ, সেই আগের বস্তুটাই তুমি ধরো মাপতে চাচ্ছ, ওকে। তো এটা আমি বলেছিলাম যে ভার্নিয়ার স্কেলটা এরকম নড়ানো যায়, এরকম মুভ করা যায়, ওকে, এরকম মুভ করা যায়। তো ধরো বস্তুটা হচ্ছে আমার এইটা, বস্তুটা হচ্ছে আমার এইটা, এটাকে আমি মাপতে চাচ্ছি। এখন এটা মাপতে গেলে তুমি যে বিপদে পড়বা যে মূল স্কেলের দাগের সাথে এটা ঠিক মতো মিলতেছে না, এটা 1-এর চেয়ে একটু বড় হয়েছে কিন্তু 2-এর চেয়ে আবার একটু ছোট। তো তখন আমার ভার্নিয়ার স্কেলটা আমি এটার সাথে নিয়ে এসে লাগাই দিব, ভার্নিয়ার স্কেলটা তখন আমি এটার সাথে নিয়ে এসে জাস্ট টাচ করে লাগাই দিব। লাগাই দেওয়ার পর আমি চেক করব ঠিক মতো নড়ে নাই, তাই না? এটা আচ্ছা, একটু ভালো মতো লাগাই, এই যে এই সবগুলো পুরো জিনিসটা, হ্যাঁ এই তো আমার এবার ঠিক হয়েছে। এটাকে আমি সুন্দর মতো নিয়ে এসে এটার সাথে আমি টাচ করে লাগাই দিব। এরপরে তুমি খেয়াল করবা এই স্কেলের দেখো এই যে ভার্নিয়ার স্কেলে কিছু দাগ আছে, আবার মূল স্কেলেও কিছু দাগ আছে। আচ্ছা, তুমি দেখবা এই যে ভার্নিয়ার স্কেলের যে দাগগুলো, তার মধ্যে কোন দাগটা মূল স্কেলের দাগের সাথে মিশে গেছে? আমি দেখতেছি এই দাগটা মূল স্কেলের দাগের সাথে মিশে গেছে, তাই না? চোখে দেখা তাই মনে হচ্ছে না? হ্যাঁ, এটা কয় নাম্বার দাগ? দেখো এটা হচ্ছে 0 1 2 3 4, তাহলে ভার্নিয়ার স্কেলের 4 নাম্বার দাগ মূল স্কেলের সাথে একদম মিশে গেছে। এই ইনফরমেশনগুলো ইউজ করে আমি এটার দৈর্ঘ্যটা মাপতে পারবো। এই যন্ত্রের মেকানিজমটাই এরকম, এটা দেখতে এইরকম। এটা হচ্ছে আমার মূল স্কেল থাকে এটা,
আর নিচের এটাকে নড়ানো যায়, এখানে দাগ দেওয়া থাকে, এটাকে বলে ভার্নিয়ার স্কেল, এটা নড়ানো যায়। আচ্ছা, এখন এখন মনে রাখবা তুমি এটা দিয়ে যে কোনো বস্তুর দৈর্ঘ্য মাপতে পারো, যে কোনো বস্তুর দৈর্ঘ্য মাপতে পারো। কিভাবে মাপবা? এই ভ্যালুগুলো দিয়ে। কিভাবে মাপবা? যে এটার সাথে এটা মিশে গেছে, এটা দিয়ে লাভ কি, এটা কি কাজে ইউজ করব। মনে রাখবা যে কোনো কিছুর দৈর্ঘ্য তুমি যদি স্লাইড ক্যালিপার্স হচ্ছে যেখানে ভার্নিয়ার স্কেলের সাহায্যে, এমন স্কেল যেখানে ভার্নিয়ার স্কেলের সাহায্যে কোনো কিছুর দৈর্ঘ্য মাপা হয়। যেমন এই যন্ত্রটা যেখানে একটা ভার্নিয়ার স্কেল থাকে, মূল স্কেল থাকে, এই যে আয়োজনটা, এটাকে আমরা বলি স্লাইড ক্যালিপার্স। ওকে, তো স্লাইড ক্যালিপার্সে দুইটা স্কেল থাকে, মূল স্কেল, ভার্নিয়ার স্কেল। এখন এটার সাহায্যে যে কোনো কিছুর দৈর্ঘ্য মাপা যায়। তো দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করছি। দৈর্ঘ্য সমান হচ্ছে, মনে রাখবা এইখানে মূল যে স্কেলটা, মূল স্কেলে তুমি দেখলা যে এটা হচ্ছে 0 নাম্বার দাগ, 1 নাম্বার দাগ। আমার বস্তুটা যাকে মাপতে চাই সে 1 নাম্বার দাগের চেয়ে একটু বড়, কিন্তু 2 নাম্বার দাগের চেয়ে ছোট। অর্থাৎ সে 1 নাম্বার দাগকে অতিক্রম করে 2 পর্যন্ত সে যায় না। তাহলে এই যে 1 যে যাকে অতিক্রম করছে, লাস্ট যাকে অতিক্রম করছে, 2 পর্যন্ত তো যায়ই নাই, লাস্ট যেই দাগটাকে অতিক্রম করছে তাকে বলা হয় মূল স্কেলের পার্ট। এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, মেইন স্কেল ভ্যালু বা মূল স্কেল পার্ট, এম দিয়ে প্রকাশ করতেছি। প্লাস এই যে ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগ প্রধান স্কেলের সাথে মিশে গেছে, ভার্নিয়ার স্কেলে যত নাম্বার দাগ প্রধান স্কেলের সাথে মিশে গেছে, একে বলা হয় ভার্নিয়ার সমপাতন। বা এটাকে ভি দিয়ে প্রকাশ করে, ভার্নিয়ার সমপাতন। সো এম প্লাস ভি ইনটু ভিসি। এখানে ভিসির পরিচয় হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট জিনিসটা কি? আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে আমার যে উপরের ভার্নিয়ার স্কেলটা, এটা কিভাবে তৈরি করা হয়েছে। আমার মূল স্কেলটাকে চাপ দিয়ে একটু ছোট করা হয়েছে, মূল স্কেলকে একটু চাপ দিয়ে ছোট করে ফেলছি। তো আমার মূল স্কেল ছিল 7 সেন্টিমিটার, মানে 7 সেন্টিমিটার, ওইটাকেই আমি চাপ দিয়ে একটু ছোট করে ফেলছি। এবার নর্মাল আগের অবস্থায় ফেরত যাই। তুমি তো বুঝে গেছো কিভাবে মাপা হয়। আচ্ছা, ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা একটু এখন দেখবো। ওকে, আচ্ছা, তো ধরো এই যে এটা তোমার ভার্নিয়ার স্কেল, যেটাকে আমরা নড়াইতে চড়াইতে পারি। তো ধরো এই যে এটাকে তো আমরা নড়াইতে চড়াইতে পারি। ওকে, তো ধরো এই যে ইউজুয়ালি তো এরকম ছিল। দেখো 7 সেন্টিমিটারটাকে আমি চাপ মাইরা ছোট করে ফেলছি। এটা কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার, তাই না? 6 সেন্টিমিটার। উপরের স্কেলটা হওয়া উচিত ছিল 7-এর সমান, কিন্তু এখন এটা কার সমান? 6-এর সমান। তাহলে আমি এই যে উপরে যে 1 2 3 4 5 6 7, 7টা ঘর যে আছে, আমার মূল স্কেলেও ছিল 7টা ঘর, ভার্নিয়ার স্কেলেও ছিল 7টা ঘর, দুটা সমান ছিল। চাপ দিয়ে আমি উপরেরটাকে ছোট করে ফেললাম। কতটুকু ছোট করে ফেললাম দেখো তো, কতটুকু ছোট করছি? 1 সেন্টিমিটার ছোট করছি। 1 সেন্টিমিটার ছোট করছি। 1 সেন্টিমিটার মানে কি? এই 1 সেন্টিমিটারটা কি বোঝায়? এই 1 সেন্টিমিটারটা বোঝাচ্ছে আমার মূল স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য কত। কাজে ভার্নিয়ার স্কেল এমনভাবে তৈরি করা হয়েছে যে চাপ দিয়ে আমি ভার্নিয়ার স্কেলের যে 7টা ঘর ছিল, সেই 7টা ঘরকে মূল স্কেলের একটা ঘরের চেয়ে ছোট বানায় ফেলছি। মূল স্কেলের একটা ঘরের চেয়ে আমি ছোট বানায় ফেলছি। এই মূল স্কেলের একটা ঘর, এটাকে বলা হয় এস। আর এই ভার্নিয়ার স্কেলে কয়টা ভাগ সংখ্যা আছে? মূল স্কেলে ছিল 7টা, ভার্নিয়ার স্কেলেও ছিল 7টা, এটা 10টাও হইতে পারে, 20টাও হইতে পারে। আমার কাজ হচ্ছে ভার্নিয়ার স্কেলকে চাপ দিয়ে মূল স্কেলের চেয়ে 1 ঘর বা এস পরিমাণ ছোট করে ফেলা। তো আমি ধরে নেই ভার্নিয়ার স্কেলে এন সংখ্যক ঘর ছিল, ভার্নিয়ার আর মূল স্কেলে এন সংখ্যক ঘর ছিল, চাপ দিয়ে ছোট করে ফেলছি। তাহলে বলো তো আমাকে যে এন সংখ্যক ঘর চাপ দিয়ে এস পরিমাণ ছোট করছি, অর্থাৎ এই এন সংখ্যক ঘর মূল স্কেলের চেয়ে এস পরিমাণ ছোট, তাহলে একটা ঘর কতটুকু ছোট? ঐকিক নিয়ম, এন সংখ্যক যদি এস পরিমাণ ছোট হয় তাহলে একটা ঘর কতটুকু ছোট হবে? এস ভাগ এন। ঐকিক নিয়ম, এই এস ভাগ এন, অর্থাৎ এন ঘর যদি এস পরিমাণ ছোট হয়, ভার্নিয়ার স্কেলের 1 ঘর কতটুকু ছোট? এই যে একটা ঘর, এই একটা ঘর মূল স্কেলের চেয়ে কতটুকু ছোট? দেখে মনে হতে পারে সমান সমান, বাট আসলে কিন্তু ছোট। তুমি দেখো এই যে এটা কিন্তু এটা সমান না, একটু ছোট, এটা কিন্তু এটা সমান না, একটু ছোট। তো এই একটা ঘর মূল স্কেলের চেয়ে কতটুকু ছোট? যদি একটু বড় করে আঁকাই, তুমি দেখবা ভার্নিয়ারের একটা ঘর যদি এটা হয়, মূল স্কেলের একটা ঘর হবে একটু বেশি। এই যে 1 ঘর কতটুকু ছোট, এইটাকে বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে 1 ঘর মূল স্কেলের চেয়ে কতটুকু ছোট, এটাকে আমরা বলি ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটা আমি গুণ করে দিই ভার্নিয়ার সমপতনের সাথে। কাজে ভার্নিয়ার কনস্ট্যান্টের আমি কোন ফর্মুলা পাচ্ছি? ভার্নিয়ার কনস্ট্যান্ট মাপে কিভাবে? ভার্নিয়ার কনস্ট্যান্ট এটা হচ্ছে আসলে মূল স্কেলের 1 ঘর এর দৈর্ঘ্য ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ওকে, ফ্যান্টাস্টিক। এই ছিল আমাদের একটা বিষয়। ওকে, আচ্ছা, তাহলে এটার উপর ডিপেন্ড করে আমরা আসো কিছু সৃজনশীল সলভ করব। হ্যাঁ, তার আগে আমরা থিওরিগুলো পড়ে ফেলি, একবার রিভিশন করে ফেলি। ভার্নিয়ার স্কেল গেল, এবার আসো স্ক্রু গজ। স্ক্রু গজের জিনিসটা একদম সিমিলার, একদম সিমিলার। এখানে এত বেশি টেনশন নেওয়ার কোনো বিষয়ই না, খুবই সিম্পল একটা জিনিস। আমাদের স্লাইড ক্যালিপাসে জিনিসটা কি ছিল? স্লাইড ক্যালিপাসে আমরা দৈর্ঘ্য মাপতাম যে কোনো কিছুর, সেটা ছিল মূল স্কেলের পার্ট আমি যতটুকু পাইছি তার সাথে ভার্নিয়ার সমাপতন গুণন আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট। আচ্ছা, স্লাইড ক্যালিপাসে আমরা ভার্নিয়ার স্লাইড ক্যালিপাসে আমরা নড়াইতে পারতাম, আর স্ক্রু গজে আমরা নড়াইতে পারি না। এরকম দেখতে একটা বস্তু, এখানে একটা হাতল থাকে, এটা ঘোরানো যায়, এই হাতলটা ঘোরানো যায়, ঘোরানো যায়, বুঝছো? ঘুরাইলে এখানে একটা স্ক্রু থাকে, এই স্ক্রু আগে পিছে হয়, এই জন্য এটাকে বলা হয় স্ক্রু গজ। এখানে একটা স্ক্রু থাকে, এই জন্য এটার নাম হচ্ছে স্ক্রু গজ। এই স্ক্রুটাকে আমরা রিয়েল লাইফে যেমন স্ক্রু ঘুরাই, ঠিক তেমনি এই স্ক্রুটাও ঘুরায় ঘুরায় আগে পিছে করা যায়। আচ্ছা, এইখানে দুই রকমের স্কেল থাকে এখানেও। এইখানে তুমি একটা দেখবা, একটা লম্বা একটা স্কেল, এই স্কেলটাকে বলা হয় রৈখিক স্কেল। এই স্কেলের নাম হচ্ছে রৈখিক স্কেল, এই স্কেলের নাম হচ্ছে রৈখিক স্কেল। আপাতত মনে রাখো দুই ধরনের স্কেল থাকে, একটা হচ্ছে রৈখিক স্কেল, আর যিনি হাতলটাকে তুমি ঘুরাও এখানেও তুমি দেখবা অনেক দাগ কাটা থাকে স্কেলের মতো, এইটাকে বলা হয় বৃত্তাকার স্কেল। এইটাকে বলা হয় বৃত্তাকার স্কেল, বৃত্তাকার স্কেল, বৃত্তাকার স্কেল। এটাকে আর দিয়ে প্রকাশ করতেছি, আর রৈখিক স্কেলকে আমি এল দিয়ে প্রকাশ করতেছি। ওকে, আচ্ছা, এটা তো মনে আছে, এটা এখন একটু মুছে ফেলি। ওকে বাবা, মুছো। ওকে, মুছে ফেললাম। এখন এই যে বৃত্তাকার স্কেল যেটাকে আমি ঘোরাচ্ছি, এইখানে অনেক ভাগ সংখ্যা আছে। ধরো এই বৃত্তাকার স্কেলটাকে ভাগ 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 করে 50 ভাগ করা বা 100 ভাগ করা, বুঝছো? পুরো একটা ঘুরাই জিনিসটাকে, স্ক্রুটাকে আমরা ঘোরাচ্ছি, এই স্ক্রুয়ের চারিদিকে 50টা ভাগ করা বা 100টা ভাগ করা, যতগুলো ভাগ করা তাকে বলা হয় বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলকে কয় ভাগে ভাগ করা হয়েছে, এই স্ক্রুটাকে যে ঘোরাচ্ছি এই হাতলটাকে কয়টা ভাগে চারিদিকে ভাগ করা হয়েছে। আর এইখানে তো নর্মাল একটা স্কেল, আমরা যে লাঠির মতো স্কেলটা ইউজ করি ওই সেম একটা স্কেল এখানে দেওয়া থাকে, আর এইটা আমরা ঘুরাই, এটা হচ্ছে বৃত্তাকার স্কেল। সো রৈখিক স্কেলটা নর্মাল স্কেল, আর এটা হচ্ছে বৃত্তাকার স্কেল। এখন এইটাকে পুরা একবার ঘোরায় নিয়ে আসলে, এটাকে ধরো এভাবে আছে, আমি পুরা একবার ঘোরায় এবার আগের জায়গায় নিয়ে আসলাম, তাহলে বলছিলাম এটা আগে পিছে হবে। কতটুকু আগে পিছে হয়? সম্পূর্ণভাবে একটা বৃত্তাকার স্কেলকে যদি একবার তুমি মোচড় দাও, তাহলে স্ক্রুটা কতটুকু পিছায় বা কতটুকু আগায়, এটাকে বলা হয় পিচ। এটাকে কি বলা হয়? পিচ। তাহলে আমি তোমাকে বলেছিলাম যে ধরো এটা এন ভাগে ভাগ করা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এন, ধরো 50 ভাগে ভাগ করা হইতে পারে, 100 ভাগে ভাগ করা হইতে পারে। তাহলে তুমি এই যে ঘুরাচ্ছ এটাকে টোটাল 100টা ভাগ করা। সো তুমি যদি একবার সম্পূর্ণ ঘুরাই নিয়ে আসো তাহলে তুমি 100 ঘর ঘুরাইলা, যদি অর্ধেক ঘুরাও 50 ঘর ঘুরাইলা, বুঝছো? সো যতগুলো ভাগ সংখ্যা থাকবে, তুমি যদি একবার সম্পূর্ণ মোচড় দাও তাহলে ততগুলো ভাগ সংখ্যা তুমি ঘুরাইলা। যদি এখনো না বুঝো, এই বৃত্তাকার স্কেলকে আমি 50টাকে ভাগে ভাগ করছি, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 50 পর্যন্ত। এখানে আছে 1, তুমি ঘুরায় 1কে আবার আগের জায়গায় নিয়ে চলে আসলা, তাহলে তুমি 1কে 50 ঘর ঘুরাইছো, তাই না? কাজেই ধরো সম্পূর্ণ একবার ঘোরাইলে বা এন ঘর ঘোরালে তোমার এইটা যতটুকু আগে পিছে হয় সেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, বা পিচ। পি মানে হচ্ছে পিচ। ওকে, তাহলে এক ঘর ঘুরাইলে কতটুকু আগে পিছে হয়? এটা পি ভাগ এন। এই যে পি ভাগ এন, পিচকে ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় এটাকে বলা হয়, এটাকে বলা হয় স্ক্রু গজের লঘিষ্ঠ নুনাঙ্ক। হ্যাঁ, স্ক্রু গজের লঘিষ্ঠ গুণন বা লঘিষ্ঠ গুণাঙ্ক বা নুনাঙ্ক, এল সি দিয়ে প্রকাশ করে। হ্যাঁ, লিস্ট কনস্ট্যান্ট, লঘিষ্ঠ নুনাঙ্ক, লিস্ট কনস্ট্যান্ট। লিস্ট কনস্ট্যান্ট বা এলসি মানে কি? লঘিষ্ঠ গুণাঙ্ক বা লঘিষ্ঠ নুনাঙ্ক বা শুধু নুনাঙ্ক মানে কি? মানে একটা ঘর ঘুরাইলে কতটুকু আগে পিছে হয়। এন ঘর ঘুরাইলে মানে সম্পূর্ণটা ঘুরাইলে পিচের সমান আগে পিছে হয়। তাহলে এক ঘর ঘুরাইলে কতটুকু হবে? এক ঘর ঘুরাইলে জাস্ট একটা টিক টিক, একটা ঘর ঘুরাইলে পি বাই এন, যেটা আমরা বলছি লঘিষ্ঠ গুণাঙ্ক।
স্ক্রু গজে যেরকম যে ইকুয়েশনটা, সেটা ভার্নিয়ার স্কেলের একদম সিমিলার। স্ক্রু গজের সাহায্যে মূলত কোনো কিছুর ব্যাস মাপে, বুঝছো? ব্যাস মাপে। ব্যাসকে ইংলিশে ডি দিয়ে প্রকাশ করে। ডি মানে হচ্ছে ডায়ামিটার, মানে ব্যাস। তাহলে ডি ইকুয়ালস টু সেম প্রসেস, সেম ইকুয়েশন। ভার্নিয়ার স্কেলে যেমনটা ছিল বা স্লাইড টেলিসে যা ছিল সেম। রৈখিক স্কেলেরটা, এখন রৈখিক স্কেলকে এখানে এল দিয়ে প্রকাশ করে, সো এটা একটু কনফিউশন, তোমাদের বইয়ে তোমরা অনেক কনফিউশন মনে করো। এখানে এল মানে হচ্ছে রৈখিক স্কেলের পার্ট প্লাস প্লাস আমার, তুমি যখন ঘোরাবা, তুমি এখানে ছিল আগে, এখানে থাকবে আগে জিরো, বৃত্তাকার স্কেলের জিরোটাও এখানেই থাকবে, বুঝছো? এই দুইটা দাগ একসাথে মিশে থাকবে। তুমি যদি ঘুরায় ধরো, এখন আগে আমি তোকে যদি এইভাবে দেখাই যে এটা ছিল আমার রৈখিক স্কেল। রৈখিক স্কেলের চারিদিকে আমার একটা বৃত্তাকার স্কেল আছে, এই বৃত্তাকার স্কেলের এরকম দাগ দেওয়া আছে, হ্যাঁ, ভাগ করা আছে। আর রৈখিক স্কেলটাতেও এরকম ভাগ করা আছে। ওকে ওকে, তো ধরো প্রথমে এখানে আছে জিরো, জিরো। তুমি ঘুরাচ্ছ, একটা মোচড় দিছো, মোচড় দেওয়ার কারণে এখন ঘুরে এখানে আর জিরো নাই, ঘুরে এখানে এই মাঝখানে চলে আসছে ধরো 25। তাহলে এই 25 হচ্ছে তোমার যা এর সমান আছে, যেটা এটা হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট। ওকে ওকে, সো রৈখিক স্কেলের পার্ট যোগ বৃত্তাকার স্কেলের পার্ট যোগ বৃত্তাকার স্কেলকে আর দিয়ে প্রকাশ করে। মনে রাখতে পারো, আর মানে হচ্ছে রাউন্ড মানে গোল। সো যেহেতু গোল বা বৃত্তাকার, এটাকে বৃত্তাকার স্কেলের পার্ট বা আর বলে। ইনটু সেই আগে যেমন আমরা ভার্নিয়ার ধ্রুবক দিয়ে গুণ করছি, এখানে লঘিষ্ঠ গুণাঙ্ক দিয়ে আমরা গুণ করতেছি। ঠিক আছে? ওকে, এই হচ্ছে আমাদের স্ক্রু গজের সাহায্যে যে কোনো কিছুর যদি দৈর্ঘ্য বা ব্যাস মাপো, সেই ব্যাসের ইকুয়েশনটা কি হবে। ঠিক আছে? তাহলে যদি তোমার কনফিউশন না হয়, যেন আগের ইকুয়েশনের সাথে আমি একটু বলে দিচ্ছি। এটা কি? এটা হচ্ছে রৈখিক স্কেল, এটা কি? এটা হচ্ছে বৃত্তাকার। আর এটা কি? এটা হচ্ছে নুনাঙ্ক। ওকে, এটা হচ্ছে নুনাঙ্ক বা লঘিষ্ঠ গুণক। ফ্যান্টাস্টিক। এটার সাহায্যে আমি যে কোনো কিছুর ব্যাস মাপতে পারি। আগে এখানে এই ইকুয়েশনে কোনটা কি ছিল? আগের ইকুয়েশনে এইখানে এটা ছিল মূল স্কেল মানে রৈখিক স্কেল, মনে রাখতে পারো। এখানে তো সবগুলোই রৈখিক, তাই এখানে রৈখিক বলে না, এখানে বলে মূল স্কেল। এটা হচ্ছে আমার সমপাতন, এটা হচ্ছে ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক। ওকে, ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। এর সাহায্যে আমি যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য মাপতে পারি। আচ্ছা, তাহলে এই দুইটা দিয়ে এই ভ্যালুগুলো তোমাকে দেওয়া থাকবে, তুমি জাস্ট হিসাব নিকাশটা করবা। আমরা একটা সৃজনশীল দেখবো, সবগুলোর উপর আমরা 4টা সৃজনশীল দেখবো। 4টা করলেই সব চলে আসবে, 4টা করলেই তুমি সকল সৃজনশীল পারবা। এবার আসো ত্রুটি জিনিসটা কি? ত্রুটি মানে হচ্ছে ভুল, মিস্টেক। আমাদের জীবনে অনেক ভুল হয়, আমাদের জীবনে অনেক মিস্টেক হয়। তো এই ভুল বা মিস্টেক নিয়ে আমরা পড়াশোনা করি। যখন আমরা কোনো কিছু মাপতে গেলেও আমাদের ভুল হয়। যেমন যদি কখনো লেখা থাকে যে তুমি একটা বস্তুর দৈর্ঘ্য মেপে পাইছো, ধরো লেখা আছে যে তুমি একটা বস্তুর দৈর্ঘ্য মাপছো, হ্যাঁ, তুমি একটা বস্তুর দৈর্ঘ্য মাপছো এ, এই দৈর্ঘ্যটা 5 ± 0.5 সেন্টিমিটার। এই যে প্লাস মাইনাস যে তুমি দিলা এখানে যে তুমি দিলা প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার, মানে কি? মানে 5 সেন্টিমিটারের চেয়ে প্লাস 0.5 সেন্টিমিটার হইতে পারে, অর্থাৎ 0.5 সেন্টিমিটার বেশি হইতে পারে, অথবা 5 সেন্টিমিটার চেয়ে -0.5 হইতে পারে। অর্থাৎ তুমি মাপছো 5, বাট এই কথাটার অর্থ হচ্ছে, ভাই আমি তো 5 সেন্টিমিটার মাপছি, কিন্তু এটা 0.5 বেশিও হইতে পারে, 0.5 কমও হইতে পারে। আমি আগেই ক্ষমা চাই নিচ্ছি, আমার এখানে একটু ভুল হইতে পারে। 5 মাপছি, কিন্তু 0.5 কম বেশি হইতে পারে। সো এই যে তুমি বলছো কম বেশি হইতে পারে 0.5, এইটাকে আমরা বলতেছি ত্রুটি। এটাকে আমরা কি বলতেছি? ত্রুটি। ওকে, এটাকে আমরা বলতেছি ত্রুটি। এখন তাহলে তুমি দেখো, তাহলে এটাকে আমরা একটা সিম্পল ফর্মে এভাবে লিখতে পারি যে কোনো কিছু ইকুয়ালস টু তোমার একটা মাপ আছে, হ্যাঁ। আচ্ছা, এটাকে এইভাবে লিখে ধরো, এইভাবে লিখি। ধরো যে কোনো কিছুর দৈর্ঘ্য তুমি মাপলা এল, এটা তুমি বললা এ ± বি। ওকে, এ ± বি। তাহলে এইটা তুমি মাপছো,
এটা তুমি মাপছো, কিন্তু এই এ মাপতে যায় তোমার বি পরিমাণ ভুল হয়। এটা তোমার 5 সেন্টিমিটার মাপতে যায় তুমি 0.5 সেন্টিমিটার ভুল করছো, সন্দেহ আছে মনের মধ্যে, খুঁতখুঁত আছে যে ভাই 0.5 সেন্টিমিটার কিন্তু কম বেশি হইতে পারে। ঠিক তেমনি এখানে এ মাপতে যায় তুমি ভুল করো বি পরিমাণ। এ মাপতে যায় তুমি বি পরিমাণ ভুল হওয়ার সম্ভাবনা থাকে। 5 মাপতে যায় তোমার 0.5 ভুল হওয়ার সম্ভাবনা থাকে। 0.5 বেশি হইতে পারে, কম হইতে পারে। এটা 0.5 বেশি হইতে পারে, 5.5 সেন্টিমিটার হইতে পারে। আবার এটা 0.5 কম হইতে পারে, অর্থাৎ 4.5 সেন্টিমিটার হইতে পারে। বাট এর মধ্যেই হবে, এর মধ্যেই যে কোনো একটা কিছু হবে। সো ভাই 5, তবে ম্যাক্সিমাম 0.5 কম বেশি হইতে পারে। এর অর্থ হয় 4.5 থেকে 5.5 এর মধ্যে কিছু একটা হবে, সাধারণত 5 হওয়ার কথা। এই কথাটার অর্থ হচ্ছে এইটা। মাপসি 5, কিন্তু 0.5 কম বেশি হইতে পারে, 4.5 আর 5.5 হইতে পারে, অথবা এর মাঝখানে যে কোনো কিছুই হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি 5 মাপতে যায় 0.5 পরিমাণ ভুল করো, এইভাবে দেখো। এ মাপতে যায় তুমি বি পরিমাণ ভুল করো, তাহলে এ মাপতে তোমার ভুল হয় বি পরিমাণ। তাহলে 1 মাপতে গেলে তোমার কতটুকু ভুল হইতো? বি ভাগ এ। এখানে বি ভাগ এর পরিচয় কি? বি ভাগ এ, এখানে বি হচ্ছে ত্রুটি, বি হচ্ছে ত্রুটি, এটা হচ্ছে পরিমাপ করা মান। ওকে, পরিমাপ করা মান। এই যে অনুপাতটা, এই অনুপাতটাকে বলা হয়, এই অনুপাতটাকে বলা হয় ত্রুটি, আপেক্ষিক ত্রুটি। বুঝছো? এই অনুপাতটাকে বলা হয় আপেক্ষিক ত্রুটি, এটাকে বলা হয় আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি। এখন তুমি যদি এই আপেক্ষিক ত্রুটিকে, অর্থাৎ বি ভাগ এ, এটাকে 100% দিয়ে গুণ করো, তাহলে তুমি যেটা পাবা এটা বলা হয় শতকরা আপেক্ষিক ত্রুটি। শতকরা আপেক্ষিক ত্রুটি। কথা হচ্ছে 100% মানে কি? মনে রাখবা 100% মানে আসলে কিছুই না। 100% এর মানে কিছুই না, এর মানে হচ্ছে তুমি একটা জিনিসকে 100 দিয়ে গুণ করে দিবা, তবে লাস্টে একটা পার্সেন্ট লিখবা। পার্সেন্ট কথাটার অর্থ হচ্ছে 1/100। সো 100 আর পার্সেন্ট গুণ করলে 100 কাটাকাটি হয়ে যায়, মানের কোনো পরিবর্তন হয় না, তবে জিনিসটা দেখতে সুন্দর লাগে। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পার্সেন্ট দিয়ে বেশি প্রকাশ করি। আমরা কখনো বলি না, যেমন ধরো এই অনুপাতটা আসছে 0.7, এটা হচ্ছে আমার আপেক্ষিক ত্রুটি। এটাকে 100% দিয়ে গুণ করে দিলে এটা কত হয়ে যাবে? 70%। তখন আমরা বলি 70% ত্রুটি। এর অর্থ 70% হচ্ছে শতকরা আপেক্ষিক ত্রুটি। আচ্ছা, বুঝছো? খালি এখানে মাথায় রাখবা কোনটা, যে ত্রুটি কেমনে বের করে, আপেক্ষিক ত্রুটি এবং শতকরা আপেক্ষিক ত্রুটি। আর এই যে 0.5 আমি তোমাকে বলছি, 0.5 আমি তোমাকে বললাম, এই 0.5 বেশিও হইতে পারে, কমও হইতে পারে। এটাকে বলা হয় লোয়েস্ট, মানে এর চেয়ে কম সম্ভব না, এটাকে বলা হয় হাইয়েস্ট। এর চেয়ে বেশি সম্ভব না, এর চেয়ে মাঝখানেই কোন একটা ভ্যালু হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা 4টা সিকিউ করব। 4টা সিকিউ করব, এগুলো করলে তুমি যে কোনো সিকিউ ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবা। দেখো, এখন এই প্রশ্নে তোমাকে বলছে লঘিষ্ঠ ধ্রুবক 0.01 মিলিমিটার। লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 0.01 মিলিমিটার। ওকে, 0.01 মিলিমিটার লঘিষ্ঠ ধ্রুবক। এই ক্রস ব্যবহার করে একটা সুষম তারের আমি কি মাপতেছি? ব্যাস মাপতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ গুণাঙ্ক বা লঘিষ্ঠ ধ্রুবক বা নুনাঙ্ক। রৈখিক স্কেলের পার্ট দেওয়া আছে, বৃত্তাকার স্কেলের পার্ট দেওয়া আছে। তোমাকে বলছে তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করো। প্রস্থচ্ছেদের এরকম একটা গোল, এরকম একটা তার আছে, বুঝছো? এই তারের এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো এই যে ব্যাস, এই ব্যাস আমরা কিভাবে পাবো? সূত্র থেকে পাবো। ব্যাস সমান সমান কত? রৈখিক স্কেলের পার্ট কত দেওয়া আছে? 3 মিলিমিটার, প্লাস বৃত্তাকার স্কেলের পার্ট কত দেওয়া আছে? 65, গুণন নুনাঙ্ক কত দেওয়া আছে? 0.01। একটু ক্যালকুলেটরে গুতা দাও, দেখো এটার ব্যাস চলে আসবে। এটার ব্যাস কত আসে? 3 + 65 × 0.01, এটা আসতেছে আমাদের 3.65 মিলিমিটার। দেখো সবকিছু মিলিমিটারে দেওয়া আছে, সো মিলিমিটারে আমাদের অ্যান্সারটা আসলো। এখন মজার বিষয় যেটা, যে তোমাকে তো এইটা চাইনি, তোমাকে চাইছে এই ক্ষেত্রফলটা। এখন যে কোনো বৃত্তাকার একটা জায়গায় যদি তুমি ক্ষেত্রফল বের করতে যাও, ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে ক্ষেত্রফলটা কত হয় মনে আছে? πr²। এখানে তুমি পাইছো ব্যাস, তাহলে ব্যাসার্ধ কিভাবে পাবা? ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধেক, ব্যাসের অর্ধেক, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো 3.65 / 2 মিলিমিটার আমার ব্যাসার্ধ।
তাহলে 3.65 ডিভাইডেড বাই 2 আসতেছে এটা 1.825 মিলিমিটার। আমার ব্যাসার্ধ চলে আসছে। ব্যাসার্ধ পাইলে ক্ষেত্রফল বের করা কোনো ব্যাপারই না। পায়ের মান 3.1416 ইন্টু ব্যাসার্ধ পাইছি 1.825 মিলিমিটার স্কোয়ার। দেখো তো কত আসে এইটা, ইন্টু 3.1416। ওকে, আমার ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই যে এই ক্ষেত্রফলটা আসতেছে 10.46 মিলিমিটার স্কোয়ার হবে। ক্ষেত্রফলের একক কি স্কোয়ার না? হ্যাঁ, মিলিমিটার স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। দেখো গ নাম্বার আমাদের শেষ। ঠিক আছে না? সহজ একটা জিনিস, সহজ একটা জিনিস। দেখো, একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার। একটা ঘনক আছে, ঘনক বুঝছো? একটা ঘনক কেমনে আঁকায় দেখো, তোমাকে একটা ঘনক আঁকায় দেখাই। একটা ঘনক, এটা হচ্ছে একটা ঘনক। তোমরা কিউব দেখছো না? কিউব একটা বক্স। এই বক্সের তুমি এক বাহুর দৈর্ঘ্য তুমি মেপে পাইছো 6.48 কত সেন্টিমিটার, 6.48 সেন্টিমিটার তুমি পাইছো। ঘনকের সকল বাহুর দৈর্ঘ্য একই হয়। এখানে বলছে প্রধান স্কেলের পার্ট 6.4 সেন্টিমিটার, প্রধান স্কেলের পার্ট 6.4 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। ভার্নিয়ার স্কেল যেটা ছিল তার 20 ঘর মূল স্কেলের 19টা ঘরের সমান। ভার্নিয়ার স্কেল আছে, ভার্নিয়ার স্কেলের 20টা ঘর আমার মূল স্কেল যে আছে মূল স্কেলের 19টা ঘরের সমান। তাহলে এখানে আরেকটা আছে মূল স্কেলের 20 নাম্বার ঘর। তাহলে ভার্নিয়ার স্কেলের 20টা ঘর মূল স্কেল চেয়ে কতটুকু ছোট, দেখো তো কতটুকু ছোট। এখানে এক ঘর পরিমাণ ছোট বা এস পরিমাণ ছোট। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। আমার প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য হচ্ছে এস। তাহলে এইখানে তাহলে আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি কত হবে? এস ডিভাইডেড বাই এন। এখানে এন বা ভাগ সংখ্যা কত? 20। এক ঘরের দৈর্ঘ্য কত হবে? এখানে প্রশ্নে কিন্তু বলে দেয়নি ভার্নিয়ার স্কেলের বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত। সবসময় মনে রাখবা, যদি না বলে দেয় যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত, সবসময় ধরে নিবা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। ওকে, 1 মিলিমিটার ধরে নিবা। ওকে, যদি কিছু না বলে দেয়, যদি বলে দেয় তাহলে তো বলে দিল খুব ভালো, কারণ আর বলেছিলাম আমরা সেন্টিমিটার স্কেল দিয়ে মাপি। সেন্টিমিটার স্কেলে 1 সেন্টিমিটারের মাঝখানে আবার 10টা মিলিমিটারের ভাগ কাটা থাকে। সো এই ক্ষুদ্রতম ঘরগুলো রিয়েল লাইফে আসলে 1 মিলিমিটারের সমান হয়। ঠিক আছে, সবসময় মনে রাখবা এটা। যদি বলে না দেয় তাহলে এই ভ্যালুটা ইউজ করবা। এখন দেখো, পুরো প্রশ্নের সবকিছু সেন্টিমিটারে দেওয়া আছে, এটা মিলিমিটার হিসাব করতে গেলে তো সমস্যা হয়ে যাবে। সো এইটাকে তুমি একটু সেন্টিমিটারে নিয়ে চলে আসো। তাহলে এস সমান সমান কত আসতেছে? 1 মিলিমিটারে কত সেন্টিমিটার হয়? মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার পাওয়া যায়, তাহলে 0.1 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তাহলে 0.1। দেখো তো এখান থেকে ভিসি কত আসতেছে? এখান থেকে ভিসি আসতেছে আমার 0.1 ভাগ 20, আমার 0.005, 0.005। ওকে, আচ্ছা, 0.005। এখন গ নাম্বারে চাইছে আমাকে ভার্নিয়ার সমাপতন বের করতে বলছে। আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি এল সমান সমান প্রধান স্কেলের পার্ট এম প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট গুণন ভিসি, বা ভার্নিয়ার সমাপতন গুণন ভিসি। এল দেওয়া আছে 6 পয়েন্ট বা টোটাল দৈর্ঘ্য কত দেওয়া আছে? 6.48 ইকুয়ালস টু প্রধান স্কেলের পার্ট কত? 6.4, সব কিন্তু সেন্টিমিটারে, ওই জন্য কিন্তু সেন্টিমিটারে নিয়ে গেছিলাম আমি ওইটাকে, প্লাস ভি বা ভার্নিয়ার সমাপতন, এটাই তো আমরা বের করব। আর ভিসি এর মানই পাইলাম 0.005। একটু হিসাব করে ফেলি, এটাকে পাশে নিয়ে আসি মাইনাস করে। তাহলে 6.48 মাইনাস 6.4, এ পাশে থাকবে আমার 0.08 ইকুয়ালস টু ভি ইন্টু 0.005। আচ্ছা, এটাকে পাশে নিয়ে এসে ভাগ করে দেই। তাহলে ভি সমান সমান 0.08 ডিভাইড বাই 0.005। দেখো তো ভার্নিয়ার সমাপতন কত আসে? আসে আমার 16। সো এটা হচ্ছে আমার 16 হয়ে ভার্নিয়ার সমপাতন। ঠিক আছে, গ নাম্বার শেষ, ভার্নিয়ার সমপতন বের করে ফেললাম। এবার ঘ নাম্বারে তোমাকে কি বের করতে বলছে? ঘ নাম্বারে তোমাকে বের করতে বলছে, ঘ নাম্বারে বের করতে বলছে ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা। ঘনকের এক পৃষ্ঠের আয়তন না তো, এটা হবে এক পৃষ্ঠের ক্ষেত্রফল। ওকে, এক পৃষ্ঠের ক্ষেত্রফল, এটাও হবে আসলে এখানে একটা, এটা আসলে ক্ষেত্রফল হবে, বুঝছো? আচ্ছা,
পৃষ্ঠের তো আয়তন হয় না, পৃষ্ঠের তো হয় ক্ষেত্রফল। সো যে কোনো একটা পৃষ্ঠের, ধরো এই যে এই পৃষ্ঠটার ক্ষেত্রফল পরিমাপটা কতটুকু নির্ভরযোগ্য হবে। নির্ভরযোগ্য মানে কি, বিশ্বাস, নির্ভুল হবে কতটুকু। তো তোমাকে আগে দেখাইতে হবে যে কতটুকু এখানে ত্রুটি হয় ক্ষেত্রফলে, কতটুকু শতকরা ত্রুটি হয় বা আপেক্ষিক ত্রুটি হয়। এখন প্রশ্নে তোমাকে কি বলেছিল, প্রশ্নে বলেছিল দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান। তার মানে তুমি যা পরিমাপ করো তাতে 4% ত্রুটি হয়, 4% ত্রুটি হয়। তুমি মাপছো হচ্ছে 6.48 মিটার, তাহলে ত্রুটি হবে কতটুকু, 6.48 মিটারের 4%। তাহলে ঘ নাম্বারে দেখো তো ত্রুটি কতটুকু হচ্ছে, ত্রুটি কতটুকু হচ্ছে, ত্রুটি হচ্ছে 6.48 এর 4%। 6.48, এইটার 4% তোমার ত্রুটি হচ্ছে। তাহলে এটা হিসাব করে কেমনে, 6.48, 4% মানে কত, 4%, 4 তো 4 আর পার্সেন্ট মানে হচ্ছে 1/100, মনে আছে? আচ্ছা, তাহলে 6.48 ইন্টু 4/100, এটা আসে আমার 0.2592, 0.2592। হিসাব হচ্ছে কি সে সেন্টিমিটারে, তাহলে এত সেন্টিমিটার, এটা হচ্ছে আমার ত্রুটি। তাহলে এটা হচ্ছে আমার ত্রুটি। এখন তোমাকে বলেছিলাম যে 6.48 মিটার তুমি বের করছো, এখানে এতটুকু ত্রুটি হয় মানে কি, মানে এতটুকু কমও হইতে পারে, এতটুকু বেশিও হইতে পারে। কম হইলে ওটাকে আমরা বলি মিনিমাম মান, বেশি হইলে ওটাকে আমরা বলি ম্যাক্সিমাম বা সর্বোচ্চ মান, তাই না? তাহলে তুমি দেখো, তুমি এমনি হিসাব করো যে ভাই তুমি তো আমার প্রথমে বলছিলা সব সময় যখনই ত্রুটি বের করতে বলবে কোনো ক্ষেত্রফলের বা যে কোনো কিছুর, সবসময় এইভাবে হিসাব করবা। তোমাকে বলা হইলো, প্রথমে তোমাকে বলছে যে আমি 6.48 মিটার মেপে পাইছি বাহুর দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল কত হওয়া উচিত, মানে সে আমাকে যেই কথাটা বলছে সেটা যদি বিশ্বাস করি 6.48 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত হওয়া উচিত, এই বাহু 6.48, এই বাহু 6.48, তাহলে ক্ষেত্রফলটা কত হবে এখানে চিন্তা করো, এটাও 6.48, এটাও 6.48, তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে, 6.48 স্কোয়ার। এটা একটা বর্গ না, এই বাহু সব সমান, তাহলে বর্গের ক্ষেত্রফল মানে কত, বাহু স্কোয়ার। সো বাহু স্কোয়ার কত আসে দেখো তো, 6.48 হোল স্কোয়ার করলে এটা আমার আসা উচিত 41.99 সেন্টিমিটার স্কোয়ার, তাই না? এটা আমার আসা উচিত, বাট এটা আসবে কিনা, এটা আমার আসা উচিত যদি ওর কথা সঠিক হয়, যদি ওর হিসাব নিকাশ সঠিক হয়, তাহলে এইটা আসা উচিত ক্ষেত্রফল। এখন আমি একটু দেখি যে তাহলে ও যে 6.48 মিটার মাপছে সেখানে এতটুকু ত্রুটি হয়, মানে এটা কমও হইতে পারে অথবা এতটুকু বেশিও হইতে পারে। আমি ধরি যে প্রথমে ধরি যদি বেশি হয়, যদি বেশি হয়, হ্যাঁ যদি বেশি হয়, তাহলে বাহুর দৈর্ঘ্যটা আসলে হবে কত তখন, 6.48 তো হবে না, এটা এতটুকু বেশি হবে। তাহলে 6.48 প্লাস এত, মানে এতটুকু বেশি হবে, তাহলে প্লাস 0.2592, 6.48 প্লাস 0.2592 আসে কত, এটা 6.7392। তাহলে ও যে ভুল করছে, যদি এটা কমও হইতে পারে বেশি হইতে পারে, যদি বেশি হয় সে তো বলছে যে ভাই আমার ম্যাক্সিমাম এতটুকু কম হইতে পারে আবার এতটুকু বেশি হইতে পারে, আমি ধরে নিছি এতটুকু বেশি হয়। যদি বেশি হয় তাহলে বাহুর দৈর্ঘ্য আসলে আসলে কত, 6.79392। হ্যাঁ আচ্ছা, তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে তখন ক্ষেত্রফলটা কত হইতো যদি বাহুর দৈর্ঘ্য আসলে এইটা না হয়ে যদি এতটুকু বেশি হইতো, তাহলে এটার স্কোয়ার ক্ষেত্রফল কি হবে, এটার স্কোয়ার না, হ্যাঁ, তাহলে 392 হোল স্কোয়ার কত হওয়া উচিত, 45.4168 সেন্টিমিটার স্কোয়ার। আবার যদি কম হয়, আবার কমও তো হইতে পারে না, কমও তো হইতে পারে, যদি কম হয়, যদি কম হয়, যদি কম হয় তাহলে বাহুটা হবে কত, যদি কম হয় তাহলে বাহুটা হবে কত, 6.48 থেকে তাহলে এতটুকু কম হবে, এর চেয়ে বেশি তার কখনো কম হওয়া পসিবল না, হয় এতটুকু সর্বোচ্চ বেশি হবে বা কম হবে। তাহলে 6.48 মাইনাস 0.2592 আমার 6.2208, ও সরি মাইনাস দেইনি, মাইনাস হবে আমার এটা 0.2592, তাহলে এটা আসে কত, 6.2208, 6.2208 এত সেন্টিমিটার স্কোয়ার, নাকি সেন্টিমিটার, তো বাহু তাহলে সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলটা তখন কত হবে,
যদি বাহুর দৈর্ঘ্য আসলে কম হয়, যদি এতটুকু হয়, তাহলে এটার স্কোয়ার। ক্ষেত্রফল হবে 38.69 বা 38.6983 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সে তোমাকে প্রথমে বলছে 6.48 বাহুর দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল হওয়া উচিত এত। কিন্তু পরে আবার বলছে ভাই 4% কিন্তু ভুল হইতে পারে। তাহলে সে দৈর্ঘ্য মাপছে, সেখানে 4% ভুল হইতে পারে। যদি এতটুকু কম হয় তাহলে ক্ষেত্রফল হওয়া উচিত এত। যদি বাহুর দৈর্ঘ্য এতটুকু বেশি হয় তাহলে ক্ষেত্রফল হইতে পারে এত। নাকি উল্টা বললাম? যদি এতটুকু কম হয় তাহলে হইতে পারে এত, যদি এতটুকু বেশি হয় তাহলে বাহুর দৈর্ঘ্য বেড়ে যাবে, ক্ষেত্রফলটা হতে পারে এত। তুমি দেখবা তোমার এক্সপেকটেশন যেইটা, তোমার যেটা এক্সপেকটেশন, এটা তোমার এক্সপেকটেশন না যে আমাকে 6.48 বলছিল এতটুকু ক্ষেত্রফল হওয়া উচিত, এক্সপেকটেশন তোমার এইটা। এখন কম হইলে হইতে পারে এইটা, আবার এইটাও হইতে পারে। তুমি দেখো তো এটার চেয়ে সবচেয়ে বেশি চেঞ্জ হয় কোন মানটা? 41.99 মানে 42, অলমোস্ট 42, এটা হইতে পারে 42। এখানে আসতেছে কত? অলমোস্ট 45.5। এখানে আসতেছে কত? অলমোস্ট 38.5। কোনটায় পরিবর্তন বেশি হয়েছে? এটার চেয়ে কোন জায়গায় পরিবর্তনটা বেশি হয়েছে? দেখো তো এটা কতটুকু বেশি এটার চেয়ে? 45.41 মাইনাস 41.99, এইটা তোমার অলমোস্ট 3.43 বেশি আসছে। এটা অলমোস্ট 3.43 বেশি আসছে। ওকে, 3.43 বেশি আসছে, বা 3.43 চেঞ্জ হয়ে গেছে। এইটা 3.43 চেঞ্জ হয়ে গেছে। আর এইখানে কতটুকু চেঞ্জ হয়ে গেছে? এটার চেয়ে কমে গেছে। কতটুকু কমছে আমি একটু দেখি। 41.99 মাইনাস 38.6983, এটা অলমোস্ট 3.29 পরিমাণ কমে গেছে। তাহলে কোনটায় চেঞ্জ বেশি হয়েছে? কোনটায় চেঞ্জ বেশি হয়েছে? এখানে এতটুকু কমে যায়, এখানে এতটুকু বেড়ে যায়। কোনটায় চেঞ্জ মানে পরিবর্তনটা তোমার এক্সপেকটেশনের চেয়ে বেশি চেঞ্জ হয়ে গেছে? 3.29 নাকি 3.43? এইটা না ভাইয়া। তাহলে 3.29 কমে যেতে পারে, 3.43 বেড়েও যেতে পারে, সে যে মিস্টেকটা করছে বাহু মাপতে যায় সেটার কারণে। এখন আমরা সবসময় সবচেয়ে খারাপ ঘটনা নিয়ে চিন্তা করি। আমাদের জীবনে সবসময় তুমি সবচেয়ে খারাপ ঘটনার জন্য প্রস্তুতি নিয়ে থাকবা। যদি সম্ভাবনা দুইটা থাকে, যে তুমি রিক্সা চালাইতে গেলে, সাঁতার কাটতে গেলে মরেও যেতে পারো, অথবা ডুবে বাঁচেও যেতে পারো। তুমি চিন্তা করবা তুমি মরে যেতে পারো, তাহলে সতর্কতা ভালো থাকবে। সবসময় ওয়ার্স্ট কেস চিন্তা করবা, সবচেয়ে খারাপ যেটা হইতে পারে। তো আমরা সবচেয়ে খারাপ যেটা হইতে পারে সেটা চিন্তা করব, যেখানে সবচেয়ে বেশি ভুল আসতে পারে সেটা চিন্তা করব। তাহলে দেখো তো সবচেয়ে বেশি পরিবর্তন হয়ে যায় এই মানের কারণে। তাহলে এই ভ্যালুটা নিয়ে আমরা হিসাব করব, বুঝছো? এই ভ্যালুটা নিয়ে আমরা হিসাব করব যে ক্ষেত্রফল হওয়া উচিত এত, কিন্তু ভুল হতে পারে এত। ভুল না, এত হওয়া উচিত কিন্তু চলে আসছে এত, তাহলে ভুল হইতে পারে এতটুকু। আবার এখানেও ভুল আছে। দুইটা ভুলের মধ্যে কোন ভুলটা নিবা যেটার মান সবচেয়ে বেশি? কোনটার মান বেশি? 3.43। তাহলে শতকরা আপেক্ষিক ত্রুটি, শতকরা আপেক্ষিক ত্রুটি ক্ষেত্রফলের জন্য, দৈর্ঘ্যটা বের করতে বলে তো সেই কখন বের করে ফেলে দিতাম। দৈর্ঘ্যের তোমার মান ছিল, ত্রুটি ছিল, এটার অনুপাত করলেই তো দৈর্ঘ্যের শতকরা ত্রুটি বের হয়ে যেত। বাট আমাকে বলছে ক্ষেত্রফলের শতকরা আপেক্ষিক ত্রুটি। এই জন্য আমরা দৈর্ঘ্য থেকে সব ক্ষেত্রফল নিয়ে আসলাম, যে ম্যাক্সিমাম কত হইতে পারে, মিনিমাম কত হইতে পারে, কোনটায় চেঞ্জ সবচেয়ে বেশি, যেটার মান বেশি সেইটা দিয়ে আমি হিসাব করব। তাহলে এইটা আমার ত্রুটি, এইটা আমার আসল মান। তাহলে 3.43 ডিভাইডেড বাই 41.99 এত পার্সেন্ট, তাহলে গুণন 100%। দেখো এটা কত আসে? এটা এটা আসে যদি 100 দিয়ে গুণ করি 7.83%। তাহলে তুমি লিখে দিবা যে ওর উত্তরে আসলে 7.83% ভুল থাকতে পারে। ঠিক আছে, অর্থাৎ এটা পর্যাপ্ত নির্ভরযোগ্য নয়। বুঝছো? উত্তরে কি লিখবা? যে তার ক্ষেত্রফলে 7.83% শতকরা আপেক্ষিক ত্রুটি থাকতে পারে, কাজেই এটি অত বেশি নির্ভরযোগ্য নয়। এটা বের করা হচ্ছে মূল কাজ, যে কতটুকু ভুল থাকতে পারে ক্ষেত্রফলে। ঠিক আছে না? যদি বলতো দৈর্ঘ্যে পরিমাপে কতটুকু ভুল থাকতে পারে, ওটা তো অনেক সহজ। হওয়া উচিত 6.48, ভুল হয়েছে এত, তাহলে এত ডিভাইড বাই 6.48 ইন্টু 100%, তখন বাহুর ক্ষেত্রে শতকরা আপেক্ষিক ভুলটা বের হয়ে যেত।
দেখো চট্টগ্রাম বোর্ড 24-এর এই প্রশ্নটা দেখো, গ নম্বরে বলছে স্লাইড ক্যালিপাসটি ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। স্লাইড ক্যালিপাসটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান সেটা বের করতে বলছে। কি কি প্রশ্ন বলছে এখানে? বলছে ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, ভাই না বললে আমরা জানতাম। ভার্নিয়ার স্কেলের ধ্রুবকটা বলে দিয়ে দিছে তোমাকে। এখন ধ্রুবক ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ইকুয়ালস টু কত? এস ভাগ এন। এস বলে দিছে 1 মিলিমিটার, সেখানে বসায় দাও 1 মিলিমিটার, 1 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এন কত আসে দেখো তো, এন কত আসে? এন সমান সমান কত হবে? 1 মিলিমিটার ডিভাইড বাই ভিসি। কত আসে দেখো তো। এখন এখানে একটা বিষয় আছে, এটা হচ্ছে মিলিমিটার, আবার এটা কিন্তু দেখো যে 0.005 সেন্টিমিটার। সো এটা মিলিমিটার আছে, নিচেরটা আবার সেন্টিমিটার আছে, হিসাব করতে পারবা না। মিলিমিটার, ভিসি আবার দেওয়া আছে সেন্টিমিটার, 0.005 সেন্টিমিটার। তো তাহলে উপরেরটাকেও সেন্টিমিটার বানাই ফেলো। হ্যাঁ, উপরেরটাকেও সেন্টিমিটার বানাই ফেলো, উপরেরটাকেও সেন্টিমিটার বানাই ফেলো। 1 মিলিমিটার মানে হচ্ছে 0.1 সেন্টিমিটার। এবার হিসাব হবে। এবার দেখো এন কত আসে, এবার দেখো এন কত আসে। 0.1 ভাগ 0.005, এন আসে 20। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। তাহলে প্রধান স্কেলের যে এটা এক ঘর ছোট হবে, এটা 19 হবে, এইটা হবে 20। তাহলে তুমি বলবা যে ভাই তার মানে ভার্নিয়ার স্কেলের 20তম ঘর প্রধান স্কেলের 19তম ঘরের সমান। ভার্নিয়ার স্কেলের 20তম ঘর, 20তম ঘর প্রধান স্কেলের 19তম ঘরের সমান। 20তম ঘর প্রধান স্কেলের 19তম ঘরের সমান। ঠিক আছে, গ নাম্বার আমাদের শেষ। দেখছো, গ নাম্বার আমাদের শেষ। 3 নাম্বার পকেটে। ঘ নাম্বার দেখো তো, ঘ নাম্বারে তোমাকে কি বলেছে? তোমাকে বলেছে যে 1 ঘন সেন্টিমিটার বা 1 ঘন সেন্টিমিটার লোহার ভর যদি 7.2 গ্রাম হয়, তাহলে বাক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা। এখানে একটা বাক্স আছে, বুঝছো? এখানে একটা বাক্স আছে, এই বাক্সের বাইরের আর ভেতরের দৈর্ঘ্য দেওয়া আছে তোমাকে। বাইরের আর ভেতরের দৈর্ঘ্য দেওয়া আছে L1 এবং L2। সো একটা বাক্স আছে, এই বাক্সের 2টা দৈর্ঘ্য দেওয়া আছে, বাইরের দৈর্ঘ্য L1 আর ভেতরের দৈর্ঘ্য L2। 2টা দৈর্ঘ্য তোমাকে দিয়ে দিছে। তোমার কাজ হচ্ছে L1 এবং L2 বের করা। প্রথমে ভিতরের ক্ষেত্রফলটা বের করবা বা আয়তনটা বের করবা, এটা তো বাক্স। সো বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যাও, তাহলে এটা যেহেতু ঘনক আকৃতির একটা ফাঁকা বাক্স না, সো বাক্সটা যেহেতু ঘনক আকৃতির, খালি বাহুর দৈর্ঘ্য দিছে, ধরে নিচ্ছি তাহলে সব বাহুই সমান। তাহলে ভেতরের আয়তনটা বের করবা, একটা ঘনকের ভেতরের আয়তনটা বের করবা একটা বাহু বের করে। এরপরে বাইরের আয়তনটা বের করবা, বুঝছো? ভেতরের আয়তন আর বাইরের আয়তনটা বের করবা। বড় আয়তন থেকে ভেতরের ছোট আয়তনটা মাইনাস করলে তুমি এই যে এক্সট্রা যে এরিয়াটা, এই এক্সট্রা এরিয়ার আয়তনটা পাবা, তাই না? এই টোটাল আয়তন থেকে ভেতরের আয়তনটা মাইনাস করে দিলে তুমি এই বাক্সের যে মেটেরিয়ালস, চারিদিকে যে বস্তুটা আছে, সেই বস্তুর ক্ষেত্রফলটা তুমি পেয়ে যাবা, সরি আয়তনটা তুমি পেয়ে যাবা। আমার কাজ হচ্ছে এই সবুজ মানে কতটুকু আয়তন আছে এই পদার্থের, সেটা আমরা বের করব। ওকে ওকে, আচ্ছা। বাক্সের তো ভেতরেই ফাঁকা থাকে নাকি বাইরে ফাঁকা থাকে? ভেতরেই ফাঁকা থাকে। সো এই জন্য পুরা আয়তন থেকে ভেতরের ফাঁকা আয়তনটা বাদ দিলে বাক্সের লোহা দিয়ে তৈরি এই লোহার আয়তনটা আমি পাবো। লোহার আয়তন পাইলে সেখান থেকে লোহার ভরটা আমি বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে L1 এবং L2 কেমনে বের করবা দেখো তো। L1 বের করতে পারবা? L1 এর কি কি দেওয়া আছে? L1 এর কি কি দেওয়া আছে? L1 এর সব কিছু দেওয়া আছে। প্রধান স্কেলের পাঠ কত, ভার্নিয়ার সমাপতন কত। সো L1 এর প্রধান স্কেলের পাঠ হচ্ছে 80 মিলিমিটার, ভার্নিয়ার সমাপতন হচ্ছে 9, ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া আছে 0.005। দেখো L1 পাওয়া যাবে এখান থেকে। L2 কত আছে এখানে? 60 প্লাস, আচ্ছা এগুলো কিন্তু সব মিলিমিটারে দেওয়া, বুঝছো? এগুলো কিন্তু আমার মিলিমিটারে দেওয়া, এগুলো কিন্তু সব আমার মিলিমিটারে দেওয়া, মিলিমিটারে দেওয়া। একটা কাজ করো, যেহেতু সেন্টিমিটার হিসাব করতেছি, সবগুলোকে সেন্টিমিটারে নিয়ে চলে আসো। হ্যাঁ, সবগুলোকে সেন্টিমিটারে নিয়ে চলে আসো। 80 তো সেন্টিমিটারে যদি হিসাব করতেছি, 80 মিলিমিটার মানে হচ্ছে 8 সেন্টিমিটার, 60 মিলিমিটার মানে হচ্ছে 6 সেন্টিমিটার। হ্যাঁ, এবার সব কিছু ঠিক আছে। এটা হচ্ছে তোমার 6 ইন্টু 0.005। তাহলে এখান থেকে তুমি L2টাও পেয়ে যাবা। L1 এত সেন্টিমিটার, L2 এত সেন্টিমিটার। এখন
তাহলে ভেতরের আয়তনটা ভেতরের দৈর্ঘ্য কোনটা L2, তাহলে ভেতরের আয়তন ভি আই মানে ইনসাইড কত আসবে, ভেতরেরটা কত L2 ছিল, তাহলে L2 কিউব। ঘনকের এক বাহুর দৈর্ঘ্য যদি L2 হয়, সেই ঘনকের আয়তনটা কত হবে L2 কিউব। দেখো L2 এর মান তুমি যদি পাও, L2 কিউবের মানটাও তুমি পাবা। আবার বাইরের আয়তন, দেখো বাইরের আয়তন ধরলাম VO মানে আউটসাইড বা বাইরের দৈর্ঘ্য কত L1, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি L1 হয়, তাহলে বাইরের টোটাল আয়তনটা কত হবে L1 কিউব। দেখো L1 এর মান তুমি জানো, কিউব করলে তুমি আয়তনটা পেয়ে যাবা। এই দুইটার যে পার্থক্য, এটাই কি, এটাই হচ্ছে লোহার আয়তন, তাই না? টোটাল আয়তন থেকে ফাঁকা জায়গাটা বাদ দিয়ে দিছো, তাহলে একদম লোহার আয়তনটা বাকি থাকবে। লোহার আয়তন ধরে নাও, লোহার আয়তন মাইনাস করবা। তুমি হিসাবটা একটু নিজে করো, কাইন্ডলি নিজে করো, আমার হিসাব করে দেওয়া আমার কাজ না, আমাকে জিনিসটা পড়ায় দেওয়া তোমার কাজ। লোহার আয়তনটা তুমি বের করে ফেলবা, এখনই করো, ভিডিওটা পজ করে এখনই নিজে করো। এটা লোহার আয়তন বের করে ফেললা। এখন তুমি যদি লোহার আয়তন জানো, ধরো লোহার আয়তন আমি তোমাকে বললাম ভি, তোমাকে বলছে 1 ঘন সেন্টিমিটার কিউবের ভর হচ্ছে 7.2 গ্রাম, তাহলে 1 সেন্টিমিটার কিউবের ভর হচ্ছে 7.2 গ্রাম। তাহলে ভি সেন্টিমিটার কিউব, তাহলে ভি সেন্টিমিটার কিউবের আয়তন কত হবে 7.2 গুণন এই যে ভিটা পাইছো, এই ভিটা এখানে গুণ করে দিবা, তাহলে তুমি লোহার ওজনটা পায়ে যাবা বা লোহার ভরটা পায়ে যাবা। ডান, বুঝছো না সহজ কিনা? খালি এখানে জাস্ট এই যে মূল কাজ হচ্ছে এটা করে ফেলা, এবার জাস্ট ব্রেন খাটানো। তাহলে টোটালটা থেকে ভেতরেরটা বাদ দিলে বাইরের লোহাটা পেয়ে গেলাম। লোহার যদি আমি আয়তনটা পেয়ে যাই, লোহার আয়তন, তাহলে এতটুকু আয়তনের যদি এত গ্রাম হয়, তাহলে লোহার আয়তনে কতটুকু হবে, শেষ। এবার বের করে তুমি দেখাবা যে এটা কি 2 কেজি হয় নাকি 2 কেজি হয় না। ওকে, আচ্ছা লাস্ট দেখো, লাস্ট একটা প্রশ্ন। স্ক্রুগজের ন্যূনাঙ্ককে মিটারে প্রকাশ করো। স্ক্রুগজের ন্যূনাঙ্ক বের করে মিটারে প্রকাশ করবা। ন্যূনাঙ্ক কি আমরা বের করতে পারি? স্ক্রুগজের ন্যূনাঙ্কর সূত্র কি? স্ক্রুগজের ন্যূনাঙ্ক এলসি এর সূত্র কি ছিল বলতো? পিচ ডিভাইডেড বাই ভাগ সংখ্যা, তাই না? বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখানে কি তোমাকে বলছে যে তোমাকে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যায় যে ভাগ সংখ্যা হচ্ছে 50, পিচ হচ্ছে 0.5 মিলিমিটার। তাহলে এলসি কত আসে দেখো তো, পিচ হচ্ছে কত 0.5 মিলিমিটার আর ভাগ সংখ্যা কত 50, যেহেতু মিলিমিটার আছে এলসিটাও মিলিমিটারে আসবে। কত আসে? এটা আসতেছে 0.01 মিলিমিটার। বলছে কি মিটারে প্রকাশ করতে। তাহলে মিলিমিটারকে মিটারে কেমনে প্রকাশ করে? মিলিমিটারকে 1000 দিয়ে ভাগ করলে মিটার হয়, মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার হয়, মিলিমিটারকে 100 দিয়ে ভাগ করলে কি হয় ডেসিমিটার, মিলিমিটারকে 1000 দিয়ে ভাগ করলে হয় মিটার। ওকে, সো 1000 দিয়ে ভাগ করে দাও, 0.01 ভাগ 1000 এত মিটার। তাহলে এলসি কত আসতেছে দেখো তো, 1 × 10⁻⁵ মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঘ নাম্বার কেন নেন নাই ভাই? কারণ ঘ নাম্বারটাও একই জিনিস, ওই স্ক্রু গজের নর্মাল যে অঙ্ক সেই অঙ্কটাই, বাট এইটা তোমাদের জন্য দরকারি ছিল। এই 4টা অঙ্ক একটু ভালো মতো বুঝিও, নিজে প্র্যাকটিস করিও। আমার ভিডিও দেখলেই হবে না, পিডিএফটার লিঙ্ক আমি কমেন্টে ডেসক্রিপশনে দিয়ে দিব, ভালো মতো করবা। দেখো এইটা কিন্তু আমি করি নাই, এটার উত্তর কত হয় দেখো, এই ক্যালকুলেশন তোমার পুরা করতে হবে, সব বুঝাই দিছি। ক্যালকুলেশন করে উত্তরটা কত হয়, 2 কেজির সমান হয় নাকি হয় না কমেন্টে জানাও, ঠিক আছে? আর এইগুলো প্র্যাকটিস করো, এই চ্যাপ্টার থেকে এই কনসেপ্টেরই প্রশ্ন আসবে এবং তুমি খুব ভালো মতো অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। আর কোন কোন চ্যাপ্টার চাও কমেন্টে জানাও, ইনশাল্লাহ দ্রুত সেই চ্যাপ্টারেরও একটা খুব এক ক্লাসেই ফুল রিভিশনের সিকিউ কমপ্লিট করাই দেবো আমি, ঠিক আছে? আল্লাহ হাফেজ।